We're back. All Sport ABP সাজ্জাদ উদাস ফাইনালি একসাথে অনেকদিন পর নাম্বার র্যাঙ্কিং এ নেমে আসছে। এটা নাকি বিশাল বড় একটা বাজ পড়ে গেছে বাংলাদেশের ফ্যানদের উপর। পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের 10 নম্বরে নেমে গেছে নাম্বার 10। মানে আসলে ওয়ানডের যে স্টাইলটার কথা তুমি বলতেছিলে যে এই স্টাইলে সাথে বাংলাদেশ ধাতস্থ হতে পারতেছে না। আমার মনে হয় এখানে শুধু মানে সেক্লুডেড ভাবে শুধু ওডিআইটাকে যদি আমরা চিন্তা করি একভাবে দেখা হবে, অন্য অনেক এক্সটার্নাল ফ্যাক্টরসও আছে। ফর এক্সাম্পল অন্যান্য ফরম্যাটের ইভলিউশন কি হচ্ছে, অন্যান্য ফরম্যাটের পপুলারিটি কি হচ্ছে, চাহিদা কি হচ্ছে। এখন টি-20 এমন একটা জায়গায় আছে, একটা ঋষাদের মতো প্লেয়ার বা নাহিদ রানার মতো একটা প্লেয়ার যখন মানে জন্ম হয় বা সে গড়ে উঠে, তার কিন্তু একটা টার্গেট থাকে কোনো না কোনো একটা বড় ফ্র্যাঞ্চাইজি লিগে সে খেলতে যাবে। সিপিএল হোক, পিএসএল হোক, আইপিএল তো সবার ড্রিম। সো এই ড্রিমটাও মানুষের ভিতরে ঢুকে গেছে, মানে অ্যালংসাইড প্লেইং ফর ইউর ন্যাশনাল সাইড। ন্যাশনাল টিম তো অলওয়েজ একটা ড্রিম, বাট ওটাও কিন্তু একটা ড্রিম, কারণ ওইটা একটা পারিশ্রমিকের একটা ব্যাপার, খুবই বড় একটা ভ্যালু দেয়, এবং যখন ফেস ভ্যালুটাও বাড়তে থাকে ওই জায়গাটায় গিয়ে ইনকামের সোর্স গুলো আরো বাড়তে থাকে, মাল্টিপ্লাই হতে থাকে। সো এই অপরচুনিটি সবাই নিতে চায় এখনকার সময়, শুধু বাংলাদেশের প্লেয়ার না। আমি হিসাবে কথা বললাম, ওয়ার্ল্ড ওয়াইড সব প্লেয়ার এবং অন্যান্য বোর্ডে তো আরো বাজে অবস্থা, মানে ফ্র্যাঞ্চাইজি লেভেল ক্রিকেট খেলতে গিয়ে তারা ন্যাশনাল টিমের কমিটমেন্ট বাদ দিয়ে দিচ্ছে, এরকম সিচুয়েশন। সো বাংলাদেশের কেসে যেটা হচ্ছে যে আমরাও কিন্তু যে টি-20তেই আস্তে আস্তে করে ধাতস্থ হওয়ার প্রসেসের মধ্যে আছে, যে আগের তুলনায় মেবি এবারে টি-20 দলটা বা এখনকার স্কোয়াডটা আর একটু বেটার শেপ মনে হয়, বেটার ব্যালেন্স মনে হয় যে একটু কম্পিটিটিভ হতে পারবো, আর একটু পাওয়ার আছে, আর একটু অ্যাগ্রেশন আছে টিমটা, পেস বোলারদের মধ্যে একটু ধার আছে, বোলিং স্পিন বোলিং এর একটা ভ্যারিয়েশন আছে। সো ওই বিষয়গুলো পজিটিভ, কিন্তু ওটারই একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমার কাছে মনে হচ্ছে যে ওডিআই ক্রিকেটের উপর পড়তেছে, যেটা অন্যান্য দেশে হচ্ছে না, বিকজ তাদের হচ্ছে 3 ফরম্যাট টাইপ ক্রিকেটার্সদের একটা কোর আছে, প্রত্যেক টিমে আছে, এবং তারা যখন থাকে দে হ্যান্ডেল দোজ সিচুয়েশন। স্পেশালি ব্যাটিং আমি বলবো, বাংলাদেশ ইজ সাফারিং মোস্টলি ইন ব্যাটিং। বোলিং এর ক্ষেত্রে আমি বলবো না যে খুব বেশি সাফার করতেছে, ব্যাটিং এ দে হ্যাভ সাফার ট্রিমেন্ডাসলি। ব্যাটিং এ 50 ওভারটা ভেঙে কিভাবে খেলতে হবে সেই ব্যাপারটাই আমার কাছে মনে হচ্ছে যে রাইট নাও আপনি তৌহিদ হৃদয়কে ইউ ক্যান আস্ক হিম, বলবে যে আমরা একটা প্রসেস জানি, আমরা বুঝি, বাট আই এম নট শিওর সে বুঝে কিনা, আই এম নট শিওর জাকির আলী অনেক বুঝে কিনা, আই এম নট শিওর মাহিদুল অঙ্কন বুঝে কিনা। এখন জিনিসটা হচ্ছে তারাই কিন্তু আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে। এখন প্রবলেমটা যেটা, তারা এতটা বেশি টি-20 প্লেয়ার, সিঙ্গেলস এর ভ্যালু তারা বুঝে না। 50 ওভার খেলতে হলে ভাই ইউ ডোন্ট নিড টু স্কোর সিক্সেস ফ্রম এভরি বল। আলটিমেটলি যেটা দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যখন দেখলাম বেটার কোয়ালিটি অপোনেন্টের সাথে যখন ছক্কা চার মারার মানে বল কম পায় এক গাদা ডট খেলতেছে, প্রেসার নিজের উপর নিয়ে দিন শেষে আউট হয়ে যেতেছে, ঘুরে ফিরে আমরা 230 240 করতেছি যায়, ইভেন আফটার হ্যাভিং অল দিস হার্ড হিটিং ব্যাটার্স যাদের অ্যাকচুয়ালি অ্যাবিলিটি বলবো মুশফিক মাহমুদুল্লাহর চেয়ে মেবি বেটার হার্ড হিটিং অ্যাবিলিটি আছে, মারতে পারে ভালো। এখনকার সব ছেলেরা আন্ডার 19 এর যে জাওয়াদ, আরিফুল, আজিজুল হাকিম, তামিম, হুএভার ইউ টক অ্যাবাউট, সবাই খুব ভালো মারতে পারে, সেটা পজিটিভ টি-20 ইনফ্লাক্সের কারণে। বাট ওডিআইতে আমার মনে হয় বাংলাদেশেই একমাত্র দল যেটা মনে হচ্ছে পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে যারা টপ 10 এ আছে তাদের উপর নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলছে এই টি-20 ক্রিকেট। সবাই টি-20 ক্রিকেটার হইতে চায়, সব টি-20 ক্রিকেটারে এখন ওডিআই খেলতেছে, এবং আমরা মিডল ওভার্সে সাফার করি, ডেথ ওভার্সে সাফার করি। ওই মিডল ওভার্সের স্পেশালাইজেশনটা আমাদের ব্যাটারদের মধ্যে নাই, এবং সেই এটা কিন্তু বড় কোনো ট্রিক না, ছোট্ট একটা ট্রিক হতে পারে, একটা মেন্টাল ব্যাপারও, যে জাস্ট কিছু প্র্যাকটিস করা যায়, আমরা সিঙ্গেল বেল করবো, এতটুকু করলেই কিন্তু আমরা 10 থেকে উঠে যেতে পারবো। তো এইটাই আমার কাছে মনে হয় যে প্রবলেমটা এত বিশাল না যেভাবে আমরা দেখতেছি। এবং এই জায়গায়ও আমি বলবো যে পোস্ট 2019 যেমনটা আমরা বলতেছিলাম যে মাহমুদুল্লাহ, মুশফিক মেবি তাদের প্রাইমটা ফেলে আসছে, তো এদেরকে ক্যারি যখন বাংলাদেশ করছে, এই ক্যারিটাও আসলে মানে তাদের যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সটাও কি বাংলাদেশ ঠিক মতো কাজে লাগাতে পারে না, ওইটাও কিন্তু একটা প্রশ্ন। কারণ যেটা তুমি বলো যে মিডল ওভার্সে ওই সিঙ্গেলস বের করা বা ওই অ্যাবিলিটিটা, এই অ্যাবিলিটিটা মাহমুদুল্লাহ এবং মুশফিকের চাইতে বেটার কার আছে বাংলাদেশ? এখনো আমরা যে বলি যে প্রাইম টাইম ফেলে আসছে, দুজনে রিটায়ারমেন্টে চলে গেছে, এখনো যদি খেলতে নামাই দিই, এরাই কিন্তু ওই সিঙ্গেলস প্রোগ্রামে তারাই মিডল ওভার্স, মানে আমি যদি বেট ধরি আমি এদের উপরই বেট ধরবো যে মিডল ওভার এরা সামলাবে, কিন্তু আমরা কি তাদেরকে মিডল ওভার ইউজ করছি? মুশফিককে খেলাও 6 নম্বরে, মাহমুদুল্লাহকে খেলাও 7 নম্বরে, হ্যাঁ, তার তাওহিদ হৃদয় বা এদের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু মানে সামওয়ান হ্যাজ টু শো দ্য প্রসেস। যখন সিনিয়ররা, আমি কি যখন জ্যাক ক্যালিসরা খেলতো, ওরা কি 6-7 খেলতো না? এক্স্যাক্টলি। ওরা কি মারতে পারতো না? ওরা কি মুশফিক মাহমুদুল্লাহর চাইতে কম মারতো? ওরা যখন মারতো ওরা কিন্তু মাইরা শোয়া ফেলাইতো, ঠিক আছে। কিন্তু ওই মিডল ওভার্সে সেই আর্লি 2000 লেট 90s ওই সময়ও কিন্তু একটা ধরন ছিল। পাকিস্তানে যদি বলি মোহাম্মদ ইউসুফ,
মোহাম্মদ তারও তো সে ছিল middle overs expert। তারও তো ক্যারিয়ারের দুইটা এরা, ইউসুফ ইউহানা এরা আর হচ্ছে মোহাম্মদ ইউসুফ এরা। সো ওই ইউসুফ ইউহানা বলি বা মোহাম্মদ ইউসুফ বলি বা ইনজামাম বলি, তারা কি করতো, তারা যখন লাস্ট 10 ওভারে আসতো মাইরা ছাতু বানায় ফেলাইতো 100 রান উইথ 10 ওভার্স, তার আগ পর্যন্ত তারা কিন্তু তার আগ পর্যন্ত ওভার প্রতি ওরা 4 রান 5 রান উইদাউট টেকিং এনি রিস্ক, কোনো বাউন্ডারি ছাড়া, এটা ওই জমানায় তারা করে আসতো। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মুশফিক আর মাহমুদুল্লাহকে ক্যারি যখন করা হইছেই, সেটা কিন্তু প্রপারলি ইউটিলাইজ বাংলাদেশ করতে পারে না। এবং এই জন্যই এখনকার যাদের উপর আমরা রিলাই করতে চাচ্ছি, দা লাইকস অফ তাওহিদ হৃদয়, জাকের আলী অনেক, বা নাজমুল হোসেন শান্তর কথাও যদি আমরা বলি, তারা আসলে এই জিনিসটা শিখেই নাই, কারণ কেউ তাদেরকে দেখায়নি। আর ডোমেস্টিকে তো এক একজন এক এক টিমে চলে যায়, ডোমেস্টিকে ডিফারেন্ট একটা আবহ থাকে। ডোমেস্টিকে আমরা ওই যে শাইনপুকুরের কথা বললাম, শাইনপুকুরের যে ক্যাপ্টেন ছিল ছেলেটা রায়ান রাফসান আহমেদ, ইজ এ ফ্যান্টাস্টিক ক্রিকেটার, দুই হাতে বল করে, পার্ট টাইমার হিসেবে খুবই ভালো। এবার ইমার্জিং টিমে অলরেডি স্কোয়াডেও আছে, ইমার্জিং টিমে স্কোয়াডে আছে, একটা 100ও করছে। কিন্তু ওই 100টা আমি ওই ম্যাচে আমি কমেন্ট করতেছিলাম, ওই 100টাতে তাদের 4টা উইকেট প্রথমে পড়ে গেল, রায়ান রাফসান এবং সাথে সম্ভবত ছিল মিনহাজুল আবেদিন সাব্বির। তারা দুইজন মিলে হচ্ছে যে তখন খুব স্বাভাবিকভাবে তারা তখন ঠেকানো শুরু করলো, ঠেকানো মানে রান নেওয়ার কোনো ইন্টেনশনই নাই। হ্যাঁ, দে ওয়ার নট ইভেন লুকিং ফর সিঙ্গেলস। হ্যাঁ, সার্ভাইভ, ওকে ফাইন, ধরলাম সার্ভাইভ হলো। কতক্ষণ আমি এই সার্ভাইভাল মোডে থাকবো? 5 ওভার, 10 ওভারের বেশি সার্ভাইভাল মোডে আমি কেন থাকবো? তারা কিন্তু দে ওয়ার চেজিং এ বিগ টোটাল, শুরুতে 4টা উইকেট পড়ে গেল। সো আমি বুঝলাম তুমি 5-7 ওভার সার্ভাইভাল মোডে চলে গেল। সো আফটার 5 to 7 ওভার্স, ধরলাম আফটার 10 ওভার্স তুমি তখন সিঙ্গেলস বের করো, ওভারে একটা করে 4 বের করো। না, ওরা সার্ভাইভ করে 40 ওভার পর্যন্ত খেললো, ততক্ষণে কিন্তু দে ওয়ার আউট অফ দ্য গেম, খেলা শেষ আর কি। এবং ফুল 50 ওভার্স কমপ্লিট করে দে লস্ট অনলি 5 উইকেটস। দে কুডন্ট ইভেন স্কোর 250 রানস। 250 হয় না। দ্যাটস দ্য রিয়ালিটি। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের রিয়ালিটিটা শুধু ইন্টারন্যাশনাল লেভেলে না, এই যে ডোমেস্টিক লেভেলেও যে খেলাগুলো হয়, আমরা এত কাছ থেকে দেখে আরো বেশি রিয়ালাইজ করি যে ইন্টেন্সিটির অভাব। একটা ব্যাপার আমি বলতে পারি, আই ক্যান ভাউচ ফর দ্যাট, আবাহনীর খেলা আমি দেখলাম, বাকি যেই 11টা টিম ছিল তাদের তুলনায় আবাহনী অ্যাটলিস্ট চেষ্টা করছে ওই ব্র্যান্ডের ওই স্টাইলের ক্রিকেটটা খেলার, নো ম্যাটার দ্য কনটেক্সট এন্ড সিচুয়েশন। এবং এই জন্যই আমরা তো ডোমেস্টিক, এবং নাজমুল আবেদিন ফাহিম স্যারও একটা কথা বলছে যে গত বাংলাদেশের এই যে র্যাঙ্কিং নিয়েও যখন কোশ্চেন করা হয়েছে, তিনি কিন্তু হি পয়েন্টেড আউট অ্যাবাউট দ্য ডোমেস্টিক স্ট্রাকচার এবং কি কি অনিয়ম হাবিজাবি এই জিনিসগুলো আছে, এগুলো আমরা সবাই জানি। আবাহনী বা এই ধরনের কিছু টিম যারা হচ্ছে যে বেশ কিছু সুযোগ সুবিধা পেত, এবার কিন্তু সেই ধরনের কোনো কিছু পায়নি। আমি আবাহনীর কথা যদি বলি, হ্যাঁ, এবং আবাহনী পিওরলি ক্রিকেট খেলে, প্রপার ব্র্যান্ড অফ ক্রিকেট খেলে দে বিকাম চ্যাম্পিয়ন্স। এবার একেবারে যেখানে যেই ধরনের যে 50 ওভার্স আমরা বললাম যে বাই ফেজেস কিভাবে খেলা উচিত, দে প্লেড দ্য পারফেক্ট ওডিআই ফরম্যাট ক্রিকেট। এবারের আমরা যদি ডিপিএল এর কথা চিন্তা করি, এবং ডিজার্ভিংলি তারা চ্যাম্পিয়ন হয়েছে, এবং পুরো সিজনে প্রবাবলি তারা 2টা ম্যাচ হারছে। হ্যাঁ, না, 2টা ছিল ফার্স্ট রাউন্ডে, তো ফার্স্ট রাউন্ডে 2টা ম্যাচ, পরের রাউন্ডে আর কোনো ম্যাচ হয়নি। হ্যাঁ, পুরো সিজনে মানে 11টা 5 15টা ম্যাচের মধ্যে তারা মাত্র 2টা ম্যাচ হারছে। হ্যাঁ, এবং 2টা ম্যাচ যে হারছে, এইখানেও আমি বলবো যে ওরা আরেকটু হয়তো বা ওই দিন ক্লিক করে নাই বা এই ধরনের কিছু একটা। সো আমার কাছে মনে হয় যে ওইটাকে যদি একটা প্রপার ব্র্যান্ড ধরা হয়, তাহলে অন্যান্য টিমগুলো কিন্তু হয়তো বা ওই জায়গা থেকে অনেক বেনিফিটেড হইতে পারে। নেক্সট সিজনের কথা যদি চিন্তা করি, কারণ ন্যাশনাল টিমও বেনিফিটেড হতে পারে, ন্যাশনাল টিমও বেনিফিটেড, দে হ্যাভ শোন দ্য টেমপ্লেট, যেটা আমাদের বাইরে থেকে হায়ার করতে হবে না। আমরা দেশের ক্রিকেটে একটা এক্সাম্পল দেখতেছি যে প্রপার প্ল্যানিং, প্রপার থিঙ্কিং প্রসেস, প্রপার প্লেয়ারদের গুছায় যার যার জায়গায় তাকে বসায় যদি খেলানো যায়, ব্যালেন্সটা ঠিক রাখা যায়, সাকসেস পাওয়া সম্ভব, এবং ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলেই সেটা পাওয়া সম্ভব। সো ন্যাশনাল টিমও তো আসলে ওই কনটেক্সটেই চিন্তা, আমি জানি পারিপার্শ্বিক অনেক ধরনের প্রেশার আসে, একে কেন নেই নাই, ওকে কেন, মানে যেই বাদ পড়ে তাকে কেন নেই নাই, সেটা নিয়ে একটা শোরগোল উঠে যায়। এটা খুব টাফ একটা কাজ সিলেক্টরদের। বাট আমার কাছে মনে হয় যে যেহেতু আমাদের ঘরের মাঠেই আমরা ডোমেস্টিক সার্কিটে এই ধরনের অলরেডি এক্সাম্পলস দেখতে পাই যে হচ্ছে, সো এগুলাকেই আমাদের আসলে ইউটিলাইজ করা লাগবে অ্যাজ এক্সপিরিয়েন্স। মানে এইটা আমার কাছে মনে হয় যে যতটা, মানে আই ওয়ান্ট টু গিভ হোপ, মোদ্দা কথা যে আমরা র্যাঙ্কিং এ 10-এ আছি, মোস্ট প্রবাবলি আমরা 10-এ আরো কয়েকদিন থাকতে পারি, কারণ আফগানিস্তান কতদিন পর নিচে নামবে আমরা জানি না। ওয়েস্ট ইন্ডিজ বা শ্রীলঙ্কা ধরনের টিম বা পাকিস্তানের ধরনের টিমের থেকে আমাদের উপরে উঠতে হলে আমাদের এর থেকে ডেফিনেটলি বেটার খেলতে হবে, এটা উইদাউট আ শ্যাডো অফ আ ডাউট। তবে যে ইস্যুস গুলো নিয়ে আমরা আসলে ডিসকাস করতেছিলাম,
খুব যে বিশাল বড় ইস্যু সেটা মানে এটা যে সলভ করতে পারলে একটুখানি টুইক করতে পারলে আমার মনে হয় আমরা কিন্তু আবার আমরা তো যে বাংলাদেশ ক্রিকেটের কথা যখন আসে প্রসেস শব্দটা খুব চলতেছে, প্রত্যেকটা প্লেয়ারই আসলে প্রসেস শব্দটা খুব ইউজ করে। আমার কাছে মনে হয় যে এইটাকে যদি আমরা একটা প্রসেস ধরি, ইট শুড নট বি এ লং প্রসেস। হ্যাঁ, এইটা আমার মনে হয় যে একটু ভালোভাবে একটু থট প্রসেসের ব্যাপার, প্রসেসের আগে একটা থট লাগাই দিতে হবে। ওই থট প্রসেসটা কিভাবে প্লেয়ারদের মেন্টালিটির মধ্যে ইনস্টল করে দেওয়া যায়, কিভাবে এটা তাদের মাসেল মেমোরিতে ডট বলটা বাদে বা ব্লক করা বাদে মাসেল মেমোরিতে যদি স্ট্রোক খেলে সিঙ্গেলটা ঢোকায় দেওয়া যায়, তাহলে কিন্তু এই জায়গা থেকে বের হয়ে আসবে। কারণ টপ অর্ডার যদি বাংলাদেশ ক্লিক করে বা প্রথম 10 ওভার বা শেষ দিকে যেভাবে ফিনিশ করা, ধস নেমে গেল সেটাকে আটকায় দেওয়া, সবগুলো ট্রেড কাভার্ড, চেকলিস্টে টিক দেওয়া আছে। একটা মাত্র জায়গা বাংলাদেশ ইভেন টি20তেও ইয়ে করতেছে, তারা সাফার করতেছে, সেটা হচ্ছে যে সিঙ্গেলস, নাম্বার অফ ডট বল। এবং আমরা যদি আমি বারবার আসলে রেফারেন্স হিসেবে 2019 বিশ্বকাপটাই টানি। কেন বলতেছি? কারণ ওটা 9 ম্যাচের টুর্নামেন্ট ছিল এবং অ্যাকচুয়ালি বাংলাদেশ টিম কি পারে কি পারে না সেটা বোঝা গেছে। 2015তে ফরম্যাট ডিফারেন্ট ছিল, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি ফরম্যাটের কারণে বাংলাদেশ ফরম্যাটের হেল্প নিয়েই আসলে গেছে। লেটস বি ভেরি অনেস্ট, কারণ ওভাবে তো 2007 সালেও তো আমরা সুপার এইটে গেছি। 2007 কি বাংলাদেশ খুব ভালো টিম ছিল। ফরম্যাট আমি ছোট করে দেখতেছি না সাফল্যটাকে, কিন্তু এখন ক্রিকেটটা যেহেতু, এবং আমার কাছে টু বি ভেরি অনেস্ট ওই ফরম্যাট গুলো বেশি মজা ছিল, কারণ এই সারপ্রাইজ এলিমেন্টটা ছিল। এখন যেহেতু নাই, এটা নিয়ে তো আর কথা বলে লাভ নেই। 2019 বিশ্বকাপেও কিন্তু বাংলাদেশ অনেকগুলো ম্যাচে 300 প্লাস করছে। যখন নীল ম্যাকেনজি বাংলাদেশে ব্যাটিং করছিল, সে কিন্তু একটা জিনিস সুন্দরভাবে বের করে দিছিল, সেটা হইতেছে যে তোমার ওইরকম ওয়েস্ট ইন্ডিয়ানদের মতো পাওয়ার নাই, তুমি গ্রাউন্ডে খেলো, গো ফর ফোর্স, ডোন্ট গো ফর সিক্সেস। সো গো ফর ফোর্সে যে কি হইলো, 4 যদি বের নাও হয়, নাম্বার অফ ডট বলস ওয়ার ভেরি লেস। কিন্তু এখন কি হচ্ছে, জাকের আলী অনেক নতুনদের মধ্যে আমার খুব পছন্দের একজন প্লেয়ার, কিন্তু সে যখন ক্রাইসিসে আটকায় যাচ্ছে, টেস্টে অত বেশি চোখে লাগতেছে না, ওয়ানডেতে বা টি20তেও ক্রাইসিস মোমেন্টে ও হয়তো দাঁড়ায় থাকতেছে, কিন্তু ওই সিঙ্গেলস বের করার অ্যাবিলিটিটা ওর মধ্যে নাই। ও ইদার ব্লক করতেছে অথবা ব্লক করে 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 শেষ দিকে নিয়ে যাবে, শেষ দিকে হি বিকামস আনস্টপেবল অন হিজ ডে, মানে ওকে আটকানোই যায় না এত। কিন্তু ওই যে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার সাথে যে ক্রাইসিস থেকে জাকের আলী এবং তাওহিদ হৃদয় টেনে আনলো, সেটা একই সাথে যতটা কমেন্ডেবল, একই সাথে আমি বলবো যে আমাদের আসল চিত্র, আমাদের ব্র্যান্ড অফ ক্রিকেটের আসল চিত্র, এটা একই সাথে কমেন্ডেবল, একই সাথে এটা ফ্রাস্ট্রেটিং। কারণ ওই ল্যাক অফ সিঙ্গেলসে বা বলবো যে লটস অফ ডট বল খেলার কারণে এই বাংলাদেশ কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে গেছে। জাস্ট টু সামারাইজ, সব কথাবার্তা শেষ, আমার কাছে জাস্ট একটাই বিষয় মনে হচ্ছে যে দ্য অনলি ফ্যাক্টর দ্যাট উই আর অ্যাকচুয়ালি মিসিং এই পুরো টিমটার মধ্যে বা এই পুরো সিচুয়েশনটার মধ্যে ইজ সামওয়ান অফ সাকিব আল হাসানস ক্যালিবার। জাস্ট দ্যাট। আমি বলবো যে এখন তো আমি আরো পিন পয়েন্ট করতে পারছি ক্লিয়ারলি, ইটস বেসিক্যালি জাস্ট দ্যাট। কারণ যেসব সময় যেটা বললা যে ক্রাইসিসে পড়ে গেলাম, যেটা অনেক সময় আমরা পড়ি, আগেও পড়তাম এখনো পড়ি, হোয়াট সাকিব ইউজ টু কাম এন্ড ডু ইজ সে কাউন্টার অ্যাটাক করতো। এবং কাউন্টার অ্যাটাক মানে কিন্তু 4-6 না। হ্যাঁ, কাউন্টার অ্যাটাক মানে হচ্ছে অ্যাগ্রেসিভ ইন্টেন্টটা দেখানো। এখানে আমাদের কারেন্ট ক্রপ অফ প্লেয়ার্সরা আগে হচ্ছে সার্ভাইভ করার মোডে খোলসে ঢুকে যায়। আগে একটা প্লেয়ার অন্তত থাকা লাগবে ভাই টিমে, যাকে ওই লাইসেন্সটা দেওয়া হবে যে ভাই তুমি করো, বা টিমের যদি বলো তুমি সার্ভাইভ করো, ওর ভিতরে জিনিসটা থাকতে হবে যে এই মুহূর্তে দিস ইজ দ্য রাইট ডিসিশন, যে আমি এখন অ্যাটাকই করবো, কারণ নাইলে এরা তো এই জায়গায় করতে থাকবে কাজ, ভাই আমার আটকায় দিবে। ওই সাহসিকতাটা আরো একটু বোধহয় বেশি প্রয়োজন। এই কারণে ইটস দ্য থট প্রসেস, জাস্ট মেন্টাল টুইক। এই প্লেয়ার দিয়েই হবে ভাই। ব্যাপারটা হয় কি, মানে আমরা আসলে সবসময় ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড এই ধরনের কম্বিনেশনের কথা চিন্তা করি। রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ডেও কিন্তু বোলারদের উপরে প্রেসার ক্রিয়েট করা যায় বাই টেকিং সিঙ্গেলস অনলি। ধরলাম পারভেজও হচ্ছে বা ডানহাতি ব্যাটসম্যান, আমিও ডানহাতি ব্যাটসম্যান, কিন্তু আমাকে যদি একটা বোলার ওভারে 5টা বল করে, তাহলে কিন্তু ওই বোলারটা আমাকে পেয়ে বসবে। কিন্তু আমি যদি সেকেন্ড বলে সিঙ্গেল নিয়ে পরের 2টা বলও খেলে, তারপরে 2টা বল আবার আমি খেলি, দুজনের ব্যাটিং এর ধরনের জন্য হয়তো বা তার লাইনটা সেম থাকবে, কিন্তু তার লেন্থে একটু টুইক করা লাগবে, তার ফিল্ড পজিশনিং নিয়ে চিন্তা করা লাগবে। সো সিঙ্গেলের ইম্পর্টেন্সটা, সিঙ্গেলের পাওয়ারটা আসলে ওই জায়গাটাতে। ভেরি নাইসলি পুট। আই থিংক এটা আমার ভিডিও টাইটেল হতে পারে যে আমরা কি সিঙ্গেলের পাওয়ারটা বুঝতে পারতেছি, খালি শূন্যর পাওয়ার বুঝতেছি। 1 আর 0-তে 10 নিয়ে আমি ডিসঅ্যাপয়েন্টেড না। এন্ড আই হোপ এই যে শ্রীলঙ্কার সাথে অ্যাওয়ে সিরিজ, আমি খুব আশাবাদী হয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করছিলাম যে আমরা ভালো করতে পারি ওডিআই সিরিজে, কারণ লাস্ট ইয়ার শ্রীলঙ্কা এখানে এসে কিন্তু হারছিল আমাদের সাথে, ওডিআই সিরিজটা হারছিল। সো ওটা বলার পর তো আমি হেভি পটানি খেতেছি, আমার একদম নিচে ধ্বংস করে দিচ্ছে মানুষ যে ভাই আপনি কি বলেন, আকাশ কুসুম স্বপ্ন দেখতেছেন।
স্বপ্ন তো দেখতেই হবে বিকজ ইন বাংলাদেশ আমরা স্বপ্ন দেখতে চাই। দিস ওয়াজ বেসিক্যালি সাজ্জাদ উদাস এন্ড অলস্পোর্ট এবিপি। আমরা আজকে আপাতত এই সময় শেষ করি, এই মুহূর্তে শেষ করি, এন্ড আই হোপ দিস ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট দ্যাট উই হ্যাভ। কারণ এখান থেকে উপরে যেতে হবে। ওই যে রক বটম হিট করে ফেলছে, এখন এখান থেকে জাস্ট নিচে এই যে পায়ের মধ্যে ঠেলা দিয়ে উপরে উঠতে হবে, অথবা এই যে দেয়ালে পিঠ থেকে গেছে, এখন এটাকে এইভাবে হাত ইউজ করি বা যাই করি এইভাবে ঠেলা দিয়ে সামনে যেতে হবে। দেখা যাক, সামনে ঠেলার কাজ করব। এখন আমরা একটু খাওয়া দাওয়া করতে চাই। সো বাই বাই, সি ইউ লেটার, টেক কেয়ার এভরিবডি।